गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू कनसेप्चुअल फिजिक्स स्टाडी सेंटर। আমরা অলরেডি ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ স্টার্ট করেছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম 3টে লেকচার হওয়ার পর আজ আমরা স্টার্ট করব ভৌত বিজ্ঞানের ক্লাস। আমাদের প্যারালেলি ভৌত বিজ্ঞানের ক্লাস এবং অঙ্কের ক্লাস চলতে থাকবে। আগেই বলেছি যেহেতু আমাদের অঙ্কের সিলেবাসটা বড়, তাই সপ্তাহে 4টে ক্লাস থাকবে অঙ্কের ওপর আর 2টো ক্লাস থাকবে ভৌত বিজ্ঞানের ওপর। তো প্রথম 3টে ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি অঙ্কের উপর। অঙ্কের একটা সাব টপিক আমরা অলরেডি শেষ করে ফেলেছি, সেটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ গঠন। যদি না দেখে থাকো তাহলে যাও গিয়ে প্লেলিস্ট থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্লেলিস্ট সিলেক্ট করো এবং সেখানে প্রথম 3টে যে চ্যাপ্টার আমরা ডিসকাস করেছি দেখে নাও ওই চ্যাপ্টারগুলো। কারণ নেক্সট ক্লাস থেকে আমরা দ্বিঘাত সমীকরণের কীভাবে সলিউশন বের করতে হয় বা কীভাবে সমাধান বের করতে হয় সেই বিষয়গুলো ডিসকাস করব। আর আজ আমরা শুরু করছি পরিবেশের জন্য ভাবনা। এই যে আমাদের প্রথম চ্যাপ্টার ভৌত বিজ্ঞানের এই প্রথম চ্যাপ্টারটা। তোমরা যেহেতু 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই এখন থেকে আমাদেরকে প্রিপারেশনটা টাইট রাখতে হবে। একদম আমরা লুজ দেব না, কারণ মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আর এই বড় পরীক্ষাতে ভালো স্কোর করাটা দরকার, কারণ আমরা যত ভালো স্কোর করতে পারবো আমাদের ক্লাস 11-12-এ তত ভালো স্কুলে পাওয়ার চান্স বাড়বে। তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে ক্লাস 11-12-এ আমরা যখন পড়তে যাব তখন আমাদের যাতে ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে এবং ম্যাথমেটিক্সে এই 3টে বিষয়ে যাতে প্রবলেম না হয়, তার জন্যই আমরা এই টপিকগুলোকে খুবই কনসেপচুয়ালি ডেপথে গিয়ে একদম তোমাদের মতো করে যাতে সহজ করে বুঝতে পারো আমরা প্রত্যেকটা বিষয় ডিসকাস করেছি। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা একটু ইনফরমেটিভ টাইপের, অর্থাৎ এখানে আমাদেরকে প্রচুর ইনফরমেশন মনে রাখতে হবে। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেশি হবে, বেশি বোঝার ব্যাপার থাকবে। কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে আমাদের বোঝার ব্যাপারের থেকেও বেশি বিষয় থাকছে মনে রাখার, একটু ইনফরমেটিভ টাইপ। কিন্তু এই চ্যাপ্টার থেকেও আমাদের প্রশ্ন আসে, বিভিন্ন পরিবেশের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তাছাড়া আমরা আমাদের পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার দেখো, এই যে পরিবেশ কথাটা বলছি, তাহলে এই পরিবেশ কথাটার মানে কি? পরিবেশ বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন ছোট থেকে জন্মগ্রহণ থেকে আস্তে আস্তে বড় হই, তখন কিন্তু আমরা তো একা নই, আমাদের চারপাশে অনেক কিছু রয়েছে এবং সমস্ত কিছুর প্রভাব আমাদের উপর বর্তমান। কে কেমন পরিবেশে মানুষ হচ্ছে তার উপর নির্ভর করে তার বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে সমস্ত বিষয়। বিভিন্ন পরিবেশ এক জায়গায়, যেমন ধরে নাও পরিবেশের বিভিন্ন রকম উপাদান রয়েছে, সেই উপাদানগুলো দ্বারা আমরা প্রভাবিত হই। তাহলে পরিবেশ বলতে আমরা কি বুঝব? পরিবেশ বলতে আমরা বোঝাই যে আমরা আমাদের সম্পূর্ণ জীবনচক্র বলতে ছোট থেকে বড় হওয়া এবং বৃদ্ধ হয়ে যাওয়া, এই পুরো যে জীবনচক্র, আমাদের যে জীবন, এই জীবনটা কেবলমাত্র আমাদের ওপর নির্ভর করে না, তার সাথে সাথে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সমস্ত কিছুর উপর নির্ভর করে। যেমন ধরো, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, জল লাগে, খাবার লাগে। এই যে অক্সিজেন, জল, খাবার, এই প্রত্যেকটা জিনিস নিয়েই তৈরি হচ্ছে আমাদের পরিবেশ। এছাড়া আমরা বিভিন্ন প্রাণীর উপর নির্ভর করে থাকি। যেমন মনে করো, ফুল থেকে ফল তৈরি হয়, কিন্তু এই ফুল থেকে ফল হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের পরাগরেণুর মধ্যে সম্পর্কে আসা জরুরি। আর এই কাজটা করে প্রজাপতি, মৌমাছি প্রভৃতি কীট পতঙ্গরা। তাই এরাও কিন্তু পরিবেশের খুবই ইম্পর্ট্যান্ট উপাদান। এছাড়া দেখো, মনে করো আমরা ক্ষতিগ্রস্ত হই এমন কিছু প্রাণী রয়েছে, যেমন মশা যেমন ম্যালেরিয়া রোগ ছড়ায়, আরও বিভিন্ন রক্তবাহিত রোগ ছড়ায়। তেমনি মাছি যদি দেখি, তারা বিভিন্ন পেট সংক্রান্ত যে রোগগুলো হয়, যেমন ডায়রিয়া, কলেরিয়া, এই সমস্ত রোগগুলো মাছি ছড়ায়। তার মানে এই মাছি, মশা এরা প্রত্যেকেও পরিবেশের উপাদান।
অর্থাৎ আমরা আমাদের জীবনচক্রে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদের দ্বারা উপকৃত হই বা যে সমস্ত প্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত হই বা যে সমস্ত আরও জড় উপাদান রয়েছে যেমন বাতাস, জল, প্রভৃতি বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। এবার প্রাকৃতিকভাবে আমাদের এই পরিবেশ আমাদের তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন সুবিধা হয়। এবার এই প্রাকৃতিকভাবে এই যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে এবার কি করছি আমরা মানুষ যারা আছি তারা বিভিন্ন রকম কার্যকলাপ করে থাকি। যেমন মনে করো আগুন জ্বালানো বা কলকারখানার ধোঁয়া বেরোচ্ছে, যেটা সে কলকারখানার ধোঁয়া বাতাসকে কি করছে, দূষিত করছে। বাতাসে প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যেমন অক্সিজেন রয়েছে 20% মতো, নাইট্রোজেন রয়েছে 70% মতো, এছাড়া কার্বন ডাইঅক্সাইড 0.03%, বিভিন্ন রকম বাতাসে উপাদান রয়েছে গ্যাসের। এটা পরিবেশের একটা ভারসাম্য তৈরি করেছে। এবার যদি আমরা সেই সমস্ত উপাদানগুলো কোনোর একটা পরিমাণ যথেষ্ট পরিমাণ কমিয়ে দিই বা কোনো একটার পরিমাণ যথেষ্ট পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। আর যখন পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় তাকে আমরা বলি পরিবেশ দূষণ। সে জল দূষণ হতে পারে। জল দূষণ মানে হচ্ছে জল বলতে সেখানে জল থাকবে, জলের সাথে জলের বিভিন্ন মিনারেলস থাকে, খনিজ পদার্থ, যেগুলো আমাদের খেলে শরীরে মিনারেলসের পরিমাণ বাড়ে। এবার সেই জলে যদি দূষণ তৈরি হয়, সেই জলে যদি নোংরা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো দূষিত জল। এই দূষিত জল খেলে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হয়, পেটের সমস্যা দেখা দেয়, এই সমস্ত কারণে। তো দূষণ পরিবেশ বলতে যেটা বুঝছি সেটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে যেগুলো দ্বারা আমাদের জীবন প্রভাবিত হচ্ছে তাদেরকে আমরা বলছি পরিবেশ। আর পরিবেশ দূষণ বলতে বোঝায় যে আমাদের পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর যে সমস্ত পরিমাণ রয়েছে, সেই পরিমাণগুলো যখন আমাদের বিভিন্ন রকম কাজের জন্য তাদের নির্দিষ্ট মাত্রার থেকে বেশি বা কম হয়ে যায়, তখন আমরা বলছি যে সেটা দূষিত হচ্ছে। এবার দেখো এই পরিবেশ সম্পর্কে, তাহলে পরিবেশ দূষিত হয়েছে কি না সেই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে পরিবেশে আমাদের যে সমস্ত উপাদানগুলো রয়েছে যে সেগুলো কি কোনটা কত পরিমাণে রয়েছে, তারপরে তো বুঝবো যে সেটা বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে। তাহলে পরিবেশে আমাদের যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যেমন আমরা শুরু করব বায়ুমণ্ডল দিয়ে, যে বায়ুমণ্ডলের গঠন। তো বায়ুমণ্ডলের গঠন বলতে কি বুঝি? এখন বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল মানে হচ্ছে আমরা যে অক্সিজেন নিচ্ছি, শ্বাস নিচ্ছি, এটা অক্সিজেন গ্রহণ করছি, মানে এখানে বায়ু আমাদের নাকে প্রবেশ করছে। আবার যখন শ্বাস ত্যাগ করছি তখন কি হচ্ছে, আমরা বায়ুতে বেশিরভাগ পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। তারা আমাদের চারিপাশে এই যে আমাদের বাতাস বলি আমরা, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। আমরা পৃথিবীর সারফেসের কাছাকাছি বাস করি, তাই আমাদের এই পৃথিবীর সারফেসের কাছাকাছি যে বায়ুমণ্ডলটা সেটা হচ্ছে আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট ডাইরেক্টলি শ্বাস নেওয়ার জন্য। কিন্তু যত ওপরের দিকে উঠবে বায়ুমণ্ডল কিন্তু আছে, অনেক দূর পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত রয়েছে। এই যে দূর পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত রয়েছে, এই বায়ুমণ্ডলকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমেই বায়ুমণ্ডলের গঠনে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি। বায়ুমণ্ডল মানে হচ্ছে যে এই যে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী, এবং এই পৃথিবীর ওপর যদি আমরা দেখি যে এই পৃথিবীর ওপর আমাদের একটা অদৃশ্য আস্তরণ রয়েছে, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য একটি আবরণ রয়েছে, সেই অদৃশ্য আবরণটাকে আমরা বলছি বায়ুমণ্ডল। এখানে বিভিন্ন রকম গ্যাস রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ধূলিকণা, জলীয় বাষ্প, এই সমস্ত উপাদান। তাই যে সমস্ত উপাদানগুলি বায়ুমণ্ডলে আমরা দেখতে পাই এই বায়ুমণ্ডলের মধ্যে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস,
কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এছাড়া রয়েছে কি ধূলিকণা, জলীয় বাষ্প, প্রভৃতি উপাদান। এই সমস্ত উপাদানগুলি আমাদের বায়ুমণ্ডলে রয়েছে। এই বায়ুমণ্ডল যে রয়েছে, এই বায়ুমণ্ডলের টোটাল ভর যদি আমরা দেখি, মানে সমস্ত বায়ুমণ্ডলের টোটাল যেটা ভর, সে টোটাল ভরটা হচ্ছে বায়ুমণ্ডলের এম দিয়ে যদি আমি লিখি, সেটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻15 টন, কেজি নয় টন, 5.5 ইন্টু 10⁻15 টন। এটা হচ্ছে বায়ুমণ্ডলের টোটাল ভর। এবার দেখো, এই বায়ুমণ্ডল কিন্তু আমরা যত ওপর দিকে উঠতে থাকবো, বায়ুমণ্ডলের বেশ কিছু বিষয়ে আস্তে 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 পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে কয়েকটা ভাগে ভাগ করি। মোট বায়ুমণ্ডলকে আমরা 5টা এইরকম বলয়ে ভাগ করি। এই একটি বলয়, তারপরে আরেকটি বলয়, তারপরে আরেকটি বলয়, তারপরে আরেকটি বলয়। এইভাবে বায়ুমণ্ডল মোট 5টি বলয়ে বিভক্ত। এগুলিকে আমরা বায়ুমণ্ডলের স্তর বলি। এই যে বায়ুমণ্ডলের স্তরগুলি, কি কি বায়ুমণ্ডলের স্তর রয়েছে, এই স্তরগুলি পরপর আমরা আমাদেরকে একটির পর একটি পড়তে হবে। এবং এই প্রত্যেকটি স্তরের কি কি বৈশিষ্ট্য রয়েছে, তারা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই স্তর বরাবর এগিয়ে গেলে, ওপর দিকে উঠতে থাকলে সেখানে চাপ এবং উষ্ণতার কী ধরনের পরিবর্তন হয়, এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা পরপর বিভিন্ন স্তরগুলির নাম এবং তাদের গঠনগুলি জেনে নিই। যদি লিখতে থাকি, তাহলে প্রথম যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার বা একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। 2 নম্বর যে স্তরটি রয়েছে, এই 2 নম্বর স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার একে বাংলায় বলা হয় শান্তমণ্ডল। এরপর রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারের পর রয়েছে থার্মোস্ফিয়ার। এবং থার্মোস্ফিয়ারের পর রয়েছে এক্সোস্ফিয়ার। এই হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। এই স্তরগুলির যে ট্রপোস্ফিয়ার দেখতে পাচ্ছি, এই ট্রপোস্ফিয়ারটা হচ্ছে আমরা যে অঞ্চলে বসবাস করি, অর্থাৎ আর্থ সারফেসের একদম ওপরে, পৃথিবীর একদম ওপরেই শুরু হচ্ছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ট্রপোস্ফিয়ার রয়েছে আমাদের, ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার। এই ট্রপোস্ফিয়ার এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই ট্রপোস্ফিয়ার, আমি যে বললাম একটু আগে যে বায়ুমণ্ডলের টোটাল যেটা ভর বলেছি, m = 5.5 ইন্টু 10⁻15 টন। এই 5.5 ইন্টু 10⁻15 টনের মোটামুটি 75% মানে হচ্ছে, এটাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই, সেই 4 ভাগের মধ্যে 3 ভাগ ভর রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে।
মানে বায়ুমণ্ডলের বেশিরভাগ যে ভরটা সেটাই হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের। তাই এই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি, এর ঘনত্ব হচ্ছে আমাদের সব থেকে বেশি ঘনত্ব ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের। এবার ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের আরও কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করে নিই। তো যে সমস্ত বৈশিষ্ট্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা হচ্ছে যে ট্রপোস্ফিয়ারের ভর হচ্ছে টোটাল বায়ুমণ্ডলের যে ভর, সমগ্র বায়ুমণ্ডলের ভরের 75% হচ্ছে ট্রপোস্ফিয়ারের ভর বা ক্ষুব্ধমণ্ডলের ভর। আচ্ছা, এবারে যদি দেখি আমরা তাহলে হচ্ছে যে এই অঞ্চলের যে বায়ু ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, এই অঞ্চলের বায়ু সবসময় গতিশীল। এই জন্য আমাদের এখানে বায়ু প্রবাহ হয়, ঝড় বৃষ্টি, মানে এখানের বায়ু সবসময় গতিশীল। এখানকার বায়ুতে প্রচুর ধূলিকণা রয়েছে, এখানকার বায়ুর ভর সব থেকে বেশি, ঘনত্ব সব থেকে বেশি। এই অঞ্চলে ঝড় বৃষ্টি বজ্রপাত এই সমস্ত ঘটনাগুলো সব ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে হয়। এমনকি যে মেঘ তৈরি হয় সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে। না, আমরা যে আকাশে মেঘ দেখতে পাই সেই মেঘ কিন্তু এই ট্রপোস্ফিয়ারেই তৈরি হয়। ঝড় বৃষ্টি ঝঞ্ঝা প্রভৃতি ঘটনা এতটাই ঘটতে থাকে যার জন্যই এই অঞ্চলটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ক্ষুব্ধ মানে রেগে আছে, প্রচণ্ড রেগে আছে, ক্ষুব্ধ অঞ্চল। সবসময় ঝড় বৃষ্টি, প্রচণ্ড জোরে বয়ে যাওয়া সাইক্লোন, টর্নেডো, যা কিছু হয়, যত কিছু আমরা দেখতে পাই বায়ুমণ্ডলের ঘটনা সমস্ত কিন্তু ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের। তাই ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার এর সাথে কিন্তু আমরা সবাই বেশ পরিচিত, কারণ এই অঞ্চলে বাস করি আমরা, আর এখানে বাস করি বলে এই অঞ্চলটা আমরা খুব ভালো পরিচিত। ঝড় বৃষ্টি যা কিছু হয় সব এই অংশেই হয়। এখানে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, ট্রপোস্ফিয়ারের উপাদানগুলো কি কি? এখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি হচ্ছে ট্রপোস্ফিয়ারের উপাদান। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতা যেটা, অর্থাৎ আমরা যে উষ্ণতাটা অনুভব করি বায়ুমণ্ডলের, গ্রীষ্মকালে মোটামুটি 35 থেকে 40 ডিগ্রি, শীতকালে 10 থেকে 15 ডিগ্রি, বিভিন্ন সময়ে বিভিন্ন উষ্ণতা লক্ষ্য করি আমরা। এই উষ্ণতাটা কিন্তু এই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের যে বায়ু তারা নিয়ন্ত্রণ করে। এমনকি আমাদের যে জল চক্র, অর্থাৎ গ্রীষ্মকালে বায়ুমণ্ডলে মেঘ তৈরি হয়, বর্ষাকালে বৃষ্টি ঝরে পড়ে, শীতকালে বৃষ্টি হয় না। এই যে জলচক্র, মানে জল আমাদের সমুদ্র থেকে ওঠে, এই ট্রপোস্ফিয়ার এই মেঘ তৈরি করে, আবার সেই মেঘ থেকে বৃষ্টি আবার ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই পুরো জলচক্রটাকে নিয়ন্ত্রণ করে এই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। তাই আমাদের জীবনে বায়ুমণ্ডলে যে স্তরগুলো রয়েছে সব থেকে বেশি ভূমিকা যার, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের। এবার যদি এই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল এর ওপর দিকে আমি উঠতে থাকি, তাহলে ভূপৃষ্ঠ থেকে যত আমি ওপরের দিকে উঠতে থাকব, কি হয় না, এখানে চাপ যেটা বায়ুর চাপ, এই বায়ুর চাপ কমতে থাকে, বায়ুর চাপ কমতে থাকে। এবং বায়ুর উষ্ণতা যদি দেখি আমি, এই উষ্ণতাও কিন্তু ওপরের দিকে উঠলে কমতে থাকে। উষ্ণতা যে রেটে কমে, আচ্ছা বায়ুমণ্ডলের চাপ কিভাবে কমে সেটা তো আমরা পরবর্তী চ্যাপ্টার বায়ুর চাপে আমরা ভালোভাবে ডিসকাস করব। আর উষ্ণতা যেটা কমতে থাকে সেটা হচ্ছে মোটামুটি এই যে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি, আমরা যদি প্রতি 1 কিলোমিটার উপরে উঠি, অর্থাৎ 1 কিলোমিটার উপরে উঠলে উষ্ণতার যে হ্রাস হয়, উষ্ণতার হ্রাস যেটা হয় সেটা হচ্ছে মোটামুটি 6.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে উষ্ণতার হ্রাস যেটা হচ্ছে সেটা 6.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদি আমরা সম্পূর্ণ ট্রপোস্ফিয়ারের ওপরের প্রান্ত, অর্থাৎ যেখানে 10 কিলোমিটার উচ্চতা, এই 10 কিলোমিটার উচ্চতা যদি উঠে যায়, তাহলে আমাদের বায়ুমণ্ডলে যেখানে আমরা বসবাস করছি সেই অঞ্চলের যে তাপমাত্রা, এখানকার তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস গণিত 10,
অর্থাৎ 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে হ্রাস পায়। ঠিক আছে, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়ে যায়। অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি আমরা দেখি নর্মাল তাপমাত্রা, তাহলে দেখব যে একেবারে আমরা যদি ট্রপোস্ফিয়ারের ওপরের অংশে চলে যাই, সেখানকার তাপমাত্রা মোটামুটি -56 ডিগ্রি সেলসিয়াস হয়। বায়ুমণ্ডল থেকে ওপরের দিকে উঠে গেলে যেটা 65 ডিগ্রি কমে যাচ্ছে, কমতে কমতে এখানে যা টেম্পারেচার, ওখানে উঠে দেখি আমরা মোটামুটি টেম্পারেচার 56 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ট্রপোস্ফিয়ারের একেবারে ওপরের অঞ্চল যেটা, সেই অঞ্চলে তাপমাত্রা কত, তা সেই অঞ্চলের তাপমাত্রা আমরা বলবো যে -56 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের একেবারে ওপরের প্রান্তর তাপমাত্রা। এবারে দেখো ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার, 10 to 12 কিলোমিটার। এখানে রয়েছে আমাদের সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ, কোথাও পর্বত থাকে, কোথাও আবার সমুদ্র থাকে। আমরা উচ্চতা যেটা মাপছি সেটা কিন্তু একেবারে সমুদ্র স্তর থেকে, অর্থাৎ সমুদ্রের জলস্তরকে আমরা ভূপৃষ্ঠের স্তর বলি। তাহলে সমুদ্রের জলস্তর যে উচ্চতায় আছে, সেই উচ্চতার ওপরে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার থেকে যখন আমরা লাস্ট প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছি, ট্রপোস্ফিয়ারের একদম উপরের অংশ, সেই উপরের অংশের তাপমাত্রা কত বললাম, সেটা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। একেবারে এটা যে ট্রপোস্ফিয়ারের উপরের প্রান্তের তাপমাত্রা। এরপর যদি আমরা দেখি যে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হয়েছে এবং যেখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, এর মাঝে একটা অংশ রয়েছে। এই অংশটা কি হয়, এখানে তাপমাত্রা স্থির, এখানে তাপমাত্রা বা উষ্ণতা সেটা হচ্ছে স্থির, এখানে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। এই অংশটার নাম হচ্ছে ট্রপোপোজ। এই অংশের নাম হচ্ছে ট্রপোপোজ। ট্রপোপোজ অংশটা হচ্ছে এমন একটা অংশ, এটা ট্রপোপোজ। তা ট্রপোপোজ কি বলবো, ট্রপোপোজ বলতে আমরা কি বুঝি, ট্রপোপোজ বলতে আমরা বুঝি যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, তার মাঝের একটা অঞ্চল থাকে, যে অঞ্চলটার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ওপর থেকে নিচের দিকে নামো বা নিচ থেকে ওপরের দিকে যাও, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। এই যে তাপমাত্রার পরিবর্তন ঘটে না যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, এই ট্রপোপোজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে উঠতে থাকবো, তাপমাত্রা ধীরে ধীরে কমবে, কমতে 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 একেবারে ট্রপোস্ফিয়ারের ওপরের প্রান্তে তাপমাত্রা হলো -56 ডিগ্রি সেলসিয়াস। -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছানোর পর ট্রপোপোজ যে রিজিয়নটা রয়েছে, এই ট্রপোপোজ রিজিয়নটাতে কিন্তু কোনো রকম তাপমাত্রার হেরফের ঘটে না বা তাপমাত্রার কোনো প্রকার তারতম্য ঘটে না। এই অঞ্চলটাকে আমরা বলছি ট্রপোপোজ। বেশ, এই হলো আমাদের ট্রপোস্ফিয়ার। এবার আমরা নেক্সট আলোচনা করব যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা যেখানে এখানে এই লাইনটা হচ্ছে ট্রপোপোজ লাইন, যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হয়েছে। ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হয়েছে অর্থাৎ 10 থেকে 12 কিলোমিটার, তার ওপর আরও মোটামুটি 35 কিলোমিটার পর্যন্ত, মানে টোটাল 45 কিলোমিটার ভূপৃষ্ঠ। এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার, আর ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এখানকার বায়ুমণ্ডল ঘনত্ব কিন্তু ট্রপোস্ফিয়ারের থেকে কম, অর্থাৎ এখানে বায়ুমণ্ডলের যে কণাগুলি তারা দূরে দূরে অবস্থান করে, ফলে এখানে বায়ুমণ্ডলের দূরত্ব অনেকটাই কম। আচ্ছা, এখানে বায়ুর পরিমাণ খুব কম
এবং ধূলিকণা বা জলকণা একদম না থাকলে নেই বললেই চলে, অর্থাৎ এখানে কোনো প্রকার জলীয় বাষ্প নেই, কোনো ধূলিকণা নেই, শুধুমাত্র বাতাস রয়েছে। এবং সেই বাতাসের ঘনত্ব যেটা, এই বাতাসের ঘনত্ব কিন্তু খুবই কম। এই বাতাসের ঘনত্ব এখানে খুব হওয়ার জন্য এখানে কিন্তু মেঘ, বৃষ্টি, বজ্রপাত এই সকল কোনো ঘটনাই ঘটে না। মানে এই অঞ্চলটা একদম শান্ত, কোনো প্রকার বায়ু চলাচল নেই, কিচ্ছু নেই, সব চুপচাপ একদম নিরিবিলি। এই মণ্ডলটাকে এই জন্য আমরা শান্ত মণ্ডল বলি। এই হচ্ছে আমার শান্ত ভালো ছেলের মতো, এটা হচ্ছে শান্ত মণ্ডল। কিন্তু এখানে গিয়ে কিন্তু শান্তিতে একদমই থাকা যাবে না। তার কারণ হচ্ছে এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব এতটাই কম এবং এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণও কম হবে, যেহেতু ঘনত্ব কম এখানে আমরা শ্বাস নিতেই পারবো না। তাই এখানে যদি যেতে হয় আমাদেরকে, তাহলে আমাকে অক্সিজেন সিলিন্ডার নিয়েই কিন্তু যেতে হবে। এখানে শান্তমণ্ডল হলে আমরা শান্তিতে থাকতে পারবো না। এই অঞ্চলে যে সমস্ত যদি আমরা দেখি যে জেট বিমান কিন্তু চলাচল করে এই শান্তমণ্ডলের উপর দিয়ে, মানে ট্রপোস্ফিয়ার পেরিয়ে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে জেট প্লেন চলাচল করে। তাই জেট প্লেনকেও কিন্তু কোনো ঝড় বৃষ্টি এইসব মুখোমুখি হতে হয় না। এখানে যদি দেখি উষ্ণতা, মানে এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা এবং চাপের কি হয়, তো চাপের ক্ষেত্রে মনে রাখবে চাপ কখনোই ওপর দিকে গেলে চাপ কোনো জায়গাতেই বাড়ে না। অর্থাৎ একদম ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে উঠবে চাপ কমতেই থাকবে। তাই চাপের কথা যদি কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যে ওপরের দিকে উঠলে, ট্রপোস্ফিয়ারের উপর দিকে উঠলে চাপের কি পরিবর্তন হয়, স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকে উঠলে চাপের কি পরিবর্তন হয়, মেসোস্ফিয়ারের উপর দিকে উঠলে চাপের কি পরিবর্তন হয়, থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার, যে কোনো স্ফিয়ারে ওপরের দিকে উঠলে চাপের পরিমাণ সর্বদা কমতে থাকে, চাপের পরিমাণ কখনোই বাড়তে থাকে না। উষ্ণতার ক্ষেত্রে পরিবর্তনটা ঘটে। কি হয়, প্রথমে পড়লাম ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে যায় উষ্ণতা কমতে থাকে। তারপর একটা অঞ্চল আসে যার নাম হচ্ছে ট্রপোপোজ। এই ট্রপোপোজে উষ্ণতা স্থির। এরপর আসছে স্ট্র্যাটোস্ফিয়ার। প্রথমে কমলো, এবার স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরের দিকে উঠব এখানে কিন্তু উষ্ণতা যেটা, এই উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। উষ্ণতা এখানে বাড়তে থাকে, অর্থাৎ এটার দিয়ে যত উপরে উঠবে উষ্ণতা বাড়বে বাড়বে বাড়বে, উষ্ণতা বাড়ছে। বাড়তে বাড়তে এখানেও একটা অঞ্চল রয়েছে যাকে স্ট্র্যাটোপোজ বলা হয়। এর নাম হচ্ছে স্ট্র্যাটোপোজ। এই যে স্ট্র্যাটোপোজ বলছি, এই স্ট্র্যাটোপোজেও কিন্তু উষ্ণতা বাড়তে বাড়তে এখানে একটা ম্যাক্সিমামে গিয়ে পৌঁছয় এবং সেখানে উষ্ণতা গিয়ে কি হয়ে যায়, স্থির হয়ে যায়। তাহলে কি দেখলাম, প্রথমে বায়ুমণ্ডল থেকে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যাওয়ার সময় উষ্ণতা প্রথমে কমতে থাকে, কমতে কমতে এখানে উষ্ণতাটা স্থির হয়ে যায় কিছুক্ষণ, তাকে ট্রপোপোজ বলে। তারপরে আবার উষ্ণতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে উষ্ণতা এখানে এসে স্থির হয়ে যায়, একে স্ট্র্যাটোপোজ বলে। এটা মনে রাখবে, যে সমস্ত স্ফিয়ারগুলো রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, প্রথমে উষ্ণতা কমে তারপর আবার বাড়ে, আবার কমবে আবার বাড়বে, অর্থাৎ অল্টারনেটিভ। কমবে, তাহলে 5টা স্ফিয়ার দেখতে পাচ্ছি আমরা। 1 নম্বরে ট্রপোস্ফিয়ার, 2 নম্বরে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বরে মেসোস্ফিয়ার, 4 নম্বরে থার্মোস্ফিয়ার এবং 5 নম্বরে এক্সোস্ফিয়ার। যখন ট্রপোস্ফিয়ার তখন তাপমাত্রা কমতে থাকে, যখন স্ট্র্যাটোস্ফিয়ার তাপমাত্রা বাড়তে থাকে, আবার মেসোস্ফিয়ার তাপমাত্রা এখানে আবার কমতে থাকবে, থার্মোস্ফিয়ার এখানে তাপমাত্রা আবার বাড়তে থাকবে এবং এক্সোস্ফিয়ার এখানেও তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে প্রথমে 5টা স্ফিয়ার দেখো কমছে বাড়ছে, কমছে বাড়ছে বাড়ছে,
তাহলে অল্টারনেটিভ অর্থাৎ একটার পর একটা, প্রথমেরটাই কমবে দ্বিতীয়টাই বাড়বে। প্রথমেরটাই কমবে মনে রাখবো কী করে না, হিমালয়ের উপরে উঠে যাও, হিমালয় পর্বতমালায় আমরা জানি যে যত উপরে উঠি হিমালয় পর্বতমালার উপরে বরফ জমে থাকে। বরফ জমে থাকে কেন? কারণ তাপমাত্রা কমতে কমতে মাইনাসে হয়ে যায়। অর্থাৎ আমরা যেখানে বাস করি প্রথম অঞ্চলটা ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারে যত উপর দিকে উঠতে থাকি তাপমাত্রা কমবে। ট্রপোস্ফিয়ারের পর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, প্রথমে তাপমাত্রা কমেছে মানে এরপর তাপমাত্রা বাড়বে, তো স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়লো। এরপর মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রা আবার কমবে। মেসোস্ফিয়ারের পর থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে তাপমাত্রা আবার বাড়বে। এক্সোস্ফিয়ারে আর কমবে না, আবার বাড়বে। এটা হচ্ছে আমাদের 5টা স্ফিয়ারে তাপমাত্রা বাড়ছে না কমছে সেটা মনে রাখার নিয়ম। আর চাপ সবসময় কমতে থাকে, চাপ কিন্তু কখনোই বাড়তে থাকবে না, চাপ সবসময় কমবে। আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা বলার সেটা হচ্ছে যে এখানে মোটামুটি 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত, তাহলে 10 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। এখানকার স্টার্টিংটা হচ্ছে 10 কিমি, এন্ড পয়েন্টটা হচ্ছে 45 কিমি। তার মধ্যে এখানে 16 কিলোমিটার, যেখানে এই 16 কিলোমিটার থেকে মোটামুটি 30 কিলোমিটার পর্যন্ত, 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত এই যে অঞ্চলটা আমি পাবো, এই অঞ্চলটাতে একটা বিশেষ গ্যাসের স্তর দেখা যায়। এখানে একটা বিশেষ গ্যাসের স্তর দেখা যায়, আর সেই গ্যাসটার নাম হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস, ওজোন গ্যাস তৈরি হয় কিভাবে? ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেন গ্যাসের 3টে অ্যাটম, অর্থাৎ অক্সিজেনের 3টে পরমাণু যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। অক্সিজেনের গ্যাসের যখন 2টো পরমাণু যুক্ত হয় সেটা অক্সিজেন গ্যাস, যখন 3টে পরমাণু যুক্ত হয় তাকে বলা হয় ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের কাজ কি? এই ওজোন গ্যাস সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে, অর্থাৎ সূর্যের আলোতে আমরা জানি 7টা রং থাকে এমনিতে আলোতে, সেটা হচ্ছে যে আলো আমরা দেখতে পাই দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোতে 7টা রং থাকে। সেটা হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, কমলা, লাল। এই রঙগুলো বেগুনির থেকে বেশি যাদের কম্পাঙ্ক তাদেরকে অতি বেগুনি বা আলট্রা ভায়োলেট রশ্মি বলা হয়। এই আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মি সেটা আমাদের ত্বকের জন্য, আমাদের চোখের জন্য, গাছের সালোক সংশ্লেষের জন্য সমস্ত কিছুতেই ক্ষতিকর প্রভাব তৈরি করে। স্কিন ক্যান্সার যেটা, সেটা কিন্তু অতি বেগুনি রশ্মি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে অতি বেগুনি রশ্মি, এই অতি বেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে কে রক্ষা করে? এই ওজোন মণ্ডল। অতি বেগুনি রশ্মি এখানে আসে এবং এখানে শোষিত হয়ে যায়। এই অতি বেগুনি রশ্মি শোষণ করা হচ্ছে এই ওজোন মণ্ডলের কাজ। অর্থাৎ এই ওজোন মণ্ডল কিন্তু আমাদের পৃথিবীকে সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে। আর এই ওজোন মণ্ডল যদি না থাকে তাহলে কিন্তু জীবজগৎ পুরো ধ্বংস হয়ে যাবে। এবারে এই ওজোন, তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে অনেক সময় ওজোন মণ্ডল বলা হয়। এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ওজোন মণ্ডল। এবং আমাদের বায়ুতে যত পরিমাণ ওজোন গ্যাস আছে, টোটাল ওজোন গ্যাসের প্রায় 90%, মানে যদি আমি 100 কেজি ওজোন গ্যাস বলি তার 90 কেজি ওজোন গ্যাস এই স্ফিয়ারটাতেই রয়েছে। এরপর রয়েছে আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের শুরু কোথায় হবে? মেসোস্ফিয়ার যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয়েছে, অর্থাৎ আমি যে স্ট্র্যাটোপোজ বললাম, স্ট্র্যাটোপোজের যে ওপরের অংশ এটা হচ্ছে 45 কিলোমিটার থেকে শুরু, 45 কিলোমিটার থেকে মোটামুটি 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলের অংশ, একে মেসোস্ফিয়ার বলা হয়। এই মেসোস্ফিয়ারের উপাদানগুলি কি কি? এই মেসোস্ফিয়ারের উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেনের আয়ন, নাইট্রোজেন অক্সাইডের আয়ন, এই সমস্তগুলি হচ্ছে এর উপাদান। তাহলে নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, অক্সিজেনের আয়ন থাকে, নাইট্রোজেন অক্সাইডের আয়ন থাকে, এই সমস্ত আয়নগুলি এখানে থাকে। এটি কিন্তু হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল, অর্থাৎ সমস্ত বায়ুমণ্ডলের এখানকার তাপমাত্রা
সব থেকে কম। তাহলে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে বায়ুমণ্ডলের শীতলতম অংশ সেটি হচ্ছে কোন স্ফিয়ারটি, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের তাপমাত্রা সব থেকে কম। এবং এই মেসোস্ফিয়ারের একেবারে যদি ওপরের অংশ চলে যাও, এখানে আমি একটা অঞ্চল দেখতে পাবো। এই অঞ্চলের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ারে ট্রপোপদ ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোপদ ছিল। তো মেসোস্ফিয়ারে তার নাম হবে মেসোপজ। এই যে মেসোপজ অঞ্চলটি, এই অঞ্চলের তাপমাত্রা হচ্ছে -92°C এবং এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত, বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -92°C। এরপর রয়েছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের শুরু হবে কোত্থেকে? এই থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে 85 কিলোমিটার উচ্চতায় এবং এর শেষ যেটা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি 500 কিলোমিটার। অর্থাৎ যে সমস্ত স্ফিয়ারগুলো বললাম প্রথম দিকের স্ফিয়ারগুলি ছোট ছোট হলেও এই স্ফিয়ারটা কিন্তু যথেষ্ট বড়, 85 থেকে 500 কিলোমিটার। অর্থাৎ এর বিস্তৃতি যেটা সেটা হচ্ছে প্রায় 415 কিলোমিটার। শুরু হচ্ছে 85 কিলোমিটারে, শেষ হচ্ছে 500 কিলোমিটার। তাহলে বিস্তৃতি যেটা সেটা হচ্ছে এটা বিযুক্ত এটা প্রায় 415 কিলোমিটার অঞ্চল জুড়ে এই অঞ্চলটি বিস্তৃত। কসমিক রশ্মি, যে কসমিক রে বলা হয়, অর্থাৎ ওপরের দিক থেকে সূর্য থেকে বা আমাদের অ্যাটমসফিয়ার থেকে যে সমস্ত রশ্মিগুলো আসে, যে রশ্মিগুলোকে ওজোন মণ্ডল আটকে দেয়, কসমিক রে, কসমিক রশ্মি। এই কসমিক রশ্মির প্রভাবে এই অঞ্চলের তাপমাত্রা প্রায় 1200°C। 1200°C হচ্ছে এর তাপমাত্রা। এই থার্মোস্ফিয়ারের তাপমাত্রা 1200°C পর্যন্ত পৌঁছে যায়। এখানে বাতাস একেবারে নেই বললেই চলে। বাতাসের পরিমাণ এতটাই কম যে আমরা বলতে পারি এখানে বাতাস নেই। এখানে যদি উপরের দিকে তাকানো হয় তো আকাশের রং কিন্তু আমরা নীল দেখতে পাবো না। আকাশের রং আমরা নীল দেখতে পাই বায়ুমণ্ডলের জন্য। বায়ুমণ্ডল সূর্যের আলোকে বিক্ষিপ্ত করে, নীল আলোকে বেশি পরিমাণে বিক্ষিপ্ত করে, তাই আমরা আকাশের রং নীল দেখি। এবার যত ওপরের দিকে উঠবে বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকবে, ফলে সেই নীল আস্তে 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 কালোর দিকে মুভ করবে। এবং এখানে এবং এর উপরে যে এক্সোস্ফিয়ার, এই সব অঞ্চলে বায়ুর মণ্ডল না থাকার জন্য বা বায়ুর পরিমাণ এতটাই কম থাকে যে আমরা আকাশের রঙকে এখানে আমরা কালো দেখব। দেখো এবারে এই থার্মোস্ফিয়ারে গ্যাসের যে অণুগুলো, গ্যাস যে পরিমাণ গ্যাস আছে সেই গ্যাস কিন্তু আয়ন অবস্থায় থাকে। অর্থাৎ গ্যাস এখানে গ্যাস ফর্মে নয়, আয়ন ফর্মে থাকে। আয়ন মানে হচ্ছে কি? আয়ন মানে হচ্ছে একটা গ্যাস আছে, সেই গ্যাস থেকে কিছু কিছু ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। এই ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে গেলে সেই ইলেকট্রন আর গ্যাসের আয়নগুলো মিলে একটা আয়নের স্তর তৈরি করে। তাই এই অংশটাকে, এই যে স্তরটা, এই স্তরেরটাকে বলা হয় আয়ন মণ্ডল। আয়ন মণ্ডল, এই আয়ন মণ্ডলের কিন্তু একটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে কিছু কিছু তরঙ্গকে ও কী করতে পারে? প্রতিফলন করতে পারে। অর্থাৎ টিভি সিগন্যাল বা রেডিও সিগন্যাল, টিভি থেকে একটা তরঙ্গ এখানে গেল, আয়ন মণ্ডল থেকে এটি রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে অন্য জায়গায় পৌঁছাবে। তাহলে এখান থেকে কেউ টিভি সিগন্যাল ছাড়লো, সে টিভি সিগন্যাল আয়ন মণ্ডল যাবে, আয়ন মণ্ডল থেকে এটা প্রতিফলিত হয়ে কি হয়? আমাদের ঘরের টিভিতে এসে পৌঁছবে, যার ফলে আমরা টিভি, রেডিও এই সমস্ত কিছু শুনতে পাই। তার মানে আমাদের যে কমিউনিকেশন সিস্টেম, রেডিও, বেতার তরঙ্গ যেগুলো, সে বেতার তরঙ্গকে প্রতিফলিত করা এই অংশের একটা ইম্পর্টেন্ট কাজ, যার ফলে আমরা যেগুলো ওয়্যারলেস যে কমিউনিকেশনগুলো, যেগুলো থেকে আমরা টিভি, রেডিও যে দেখতে পাই, দূরদর্শন যেটা বা রেডিও যে শুনতে পাই, এই সমস্ত কিছুতে কিন্তু আয়ন মণ্ডল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লাস্ট যে স্ফিয়ারটার নাম সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার শুরু হচ্ছে কোথায়? যেখানে এখানে কিন্তু যেমন
ট্রপোস্ফিয়ারের উপরে ট্রপোপোজ ছিল, স্ট্রেটোস্ফিয়ারের পর স্ট্রেটোপোজ ছিল, মেসোস্ফিয়ারের পর মেসোপোজ ছিল, যেখানে তাপমাত্রা বাড়েও না কমেও না, স্থির থাকে। থার্মোস্ফিয়ারের পরে কিন্তু কোনো থার্মোপজ নেই, এখানে তাপমাত্রা স্থির থাকে না, মানে তাপমাত্রা থার্মোস্ফিয়ার থেকে বাড়তে শুরু করলো, বাড়তেই থাকে এক্সোস্ফিয়ার পর্যন্ত। তাই এখানকার তাপমাত্রা এক্সোস্ফিয়ার যেটা, এর স্টার্টিং শুরু হচ্ছে 500 কিলোমিটার এবং শেষ হচ্ছে আমার যে বায়ুমণ্ডলের বিস্তৃতি 1600 কিলোমিটার পর্যন্ত, সেই 1600 কিলোমিটারে শেষ হচ্ছে। এটির প্রায় দেখতে পাচ্ছ যে 1100 বা 1000 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃতি, অর্থাৎ বায়ুমণ্ডলের এটা হচ্ছে সব থেকে বিস্তৃত স্তর। এই অঞ্চলে তাপমাত্রা যেটা হয়, সে তাপমাত্রা কিন্তু 1200 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়, ঠিক আছে। আর যত ওপরে যাব তাপমাত্রা বাড়তেই থাকে। এখানে যে সমস্ত গ্যাসগুলো থাকে তারা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস। এখানে কিন্তু কোনো অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত গ্যাস আমরা দেখতে পাবো না, এগুলো ভারী গ্যাস নিচে থাকে। হাইড্রোজেন, হিলিয়াম এরা খুব হালকা গ্যাস, তাই এরা ওপরে থাকে এক্সোস্ফিয়ারে। আর আমাদের যে কৃত্রিম উপগ্রহ এবং যে মহাকাশ স্টেশন, যেগুলো স্পেস স্টেশন বলা হয়, সেই কৃত্রিম উপগ্রহ, স্পেস স্টেশন, এই সমস্ত কিছু এই অঞ্চলে থাকে। তো এই হচ্ছে আমাদের যে সমস্ত থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার যে সব স্ফিয়ারগুলো রয়েছে, বায়ুমণ্ডলের বিভিন্ন অংশের গঠন। এই বায়ুমণ্ডলের বিভিন্ন অংশের গঠনগুলির পর আমরা নেক্সট ক্লাসে শুরু করব পরিচলন, স্রোত এবং ঝড় এবং ওজোন স্তর সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই পড়লাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।